আপনারা সকলেই ইউটিউব থেকে দেখে নিয়েছেন যে মোহনবাগানে নতুন কোন কোন প্লেয়ার আসতে চলেছে, মোহনবাগানের দল গঠন কীরকম হবে, মোহনবাগানের কি কোন কোন প্লেয়ার বাদ যেতে চলেছে, আরও কি কি হচ্ছে মোহনবাগানের চেঞ্জেসগুলো। কিন্তু বাস্তবটা কোথায়? আপনারা এগুলো শুনছেন, দেখছেন, কেউ কেউ মানছেন, কেউ কেউ মানতে চাইছেন না, কিন্তু আসল বিষয়টা কোথায় দাঁড়িয়ে আছে? মোহনবাগানের দল গঠনের প্রক্রিয়া বা নতুন সিজনের দল গঠনের প্রক্রিয়াটা কি জায়গায় এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। প্রথমে বলে রাখি, মোহনবাগানের যে সিস্টেম এতদিন ধরে আপনারা দেখছেন তাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে মোহনবাগানের দলটা কিন্তু মোহনবাগানের কোচ গঠন করে। তো স্বাভাবিকভাবেও সামনের বছরে কোনো ইনক্লুশনও যদি হয়, কোনো প্লেয়ার যদি বাদও যায়, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কোচের মতামতের ওপর। তাহলে সব থেকে বড় প্রশ্নটা যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে, মলিনা কি থাকছেন? মলিনা কি পরের মরশুমের কোচ হচ্ছেন? তো আপনারা এক বাক্যে বলবেন যে না, মলিনা কেন যাবে, মলিনা লিগ শিল্ড জেতালো, আমাদের এত ভালো পারফরমেন্স, তা মলিনার যাওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে? মলিনা তো এখন থাকবেন, যতদিন না তিনি ফেল করছেন ততদিন পর্যন্ত তিনি মোহনবাগানের কোচ থাকবেন। কিন্তু বাস্তবটা এতটাও নর্মাল বা এতটাও সিম্পল নয়। তার কারণ হচ্ছে, মলিনার চুক্তি আছে এবছর পর্যন্ত, এবং আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন মলিনার কন্ট্রাক্ট কি এক্সটেনশন হয়ে গেছে। তো প্রথমে বলি, মলিনার কন্ট্রাক্ট যে এক্সটেনশন হয়েছে এরকম কোনো অফিসিয়াল খবর আসেনি। মলিনার কন্ট্রাক্ট যে এক্সটেন্ড হবে, মোহনবাগান যে করতে চাইবে, এটা নিয়ে কারোর সন্দেহ নেই। সে আপনিও জানেন, আমিও জানি যে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইবে মলিনাকে রাখতে। কিন্তু মলিনা কি থাকবে? দেখুন, মলিনা এত বড় লেভেলের একজন কোচ বা এত বড় লেভেলের একজন পার্সোনালিটি, কোচ বললে আপনারা আবার অনেকে অবজেকশন দেবেন, কি এমন বড় কোচ? যেহেতু তিনি স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন, একটা বড় ধরনের পার্সোনালিটি, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, লা লিগার কোনো টিম থেকে যদি মলিনার কাছে অফার আসে কোচিং করানোর, কিংবা স্পেনের জাতীয় দলের কোনো বিশেষ পদে বা বিশেষ কাজের জন্য যদি মলিনাকে অ্যাপয়েন্ট করার প্রস্তাব আসে, তখন মলিনা কি এখানে থাকবেন? এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন চিহ্ন। এই বিষয়টা আমার ধারণা আপনাদের কারুর মাথাতেই ছিল না। আমরা ধরেই নিয়েছিলাম যে মোহনবাগান চাইলেই মলিনা থাকবে, আর মোহনবাগান না চাইলে মলিনা থাকবে না। কিন্তু মলিনার লেভেলটা ওরকমও নয়। কিন্তু মলিনা চাইলে মলিনা থাকবে, মলিনা না চাইলে মলিনা থাকবেন না। একইভাবে আপনারা শুনেছিলেন যে দিমিত্রি পেট্রাডসেরও এই লিগ থেকে কিছু ভালো ভালো অফার আছে। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সের অফারের কোনো অভাব হবে না, তাদের পেছনেও প্রচুর ক্লাব রয়েছে। তো আমাদের ধারণা হয়ে গেছিল পুরোটাই যেন মোহনবাগানের ওপর ডিপেন্ড করে আছে। মোহনবাগান একে রাখতে চাইলে রাখবে, মোহনবাগান ছেড়ে দিতে চাইলে ছেড়ে দেবে, মানে এদের ইচ্ছেরও একটা ব্যাপার আছে। এটা কিন্তু আমরা কেউ ভাবিনি। এখন দিমিত্রি পেট্রাডসটা আমরা বলতে পারি যে দিমিত্রি পেট্রাডস বলেই দিয়েছে, মোহনবাগান যদি তাকে না সরায় বা না ছাড়ে তাহলে দিমিত্রি কোথাও যাচ্ছে না। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনকে দেখেও এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তারা মোহনবাগানের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গেছে, তারাও হয়তো যাবে না। কিন্তু এটা তো নয়, যদি লা লিগার একটা কোনো বড় ক্লাব জেমি ম্যাকলারেনকে অফার করে, তা জেমি ম্যাকলারেন কি সেটা ছেড়েই ইন্ডিয়াতে মোহনবাগানে খেলবে? এবার আপনারা বলবেন যে এদের তো চুক্তি আছে, এরা চুক্তি ভেঙে কিভাবে বেরিয়ে যাবে? তাহলে তার প্রধান উদাহরণ তো আনোয়ার আলী কেসটা আপনারা আশা করি ভুলে যাননি। আর একটা বিষয় আছে, ওইটা তো একটা অসভ্যতা হয়ে গেছিল, সেটা ছাড়া আমি বলছি, নর্মালভাবে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রাক্টে একটা এক্সিট ক্লজ থাকে বা একটা ট্রান্সফার ফি থাকে। যদি কোনো ক্লাব সেই ট্রান্সফার ফি পে করে তাহলে কিন্তু সেই প্লেয়ারকে তারা নিয়ে চলে যেতে পারে। তো স্বাভাবিকভাবেই সিজন শেষ হবার পর মোহনবাগান ম্যানেজমেন্ট প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে বসে। আগেরবার যেমন কিয়ান নাসেরির চেন্নাই থেকে অফার ছিল, সে দেখেছিল ওখানে গেম টাইম সে পেতে পারে, এখানে পাচ্ছে না, তাই কিয়ান নাসেরি চলে গেছিল। তো সেই রকম কিন্তু অনেক প্লেয়ার রয়েছে এখানে। এমনকি মোহনবাগানের কিছু জুনিয়র প্লেয়ার রয়েছে, তাদের ক্ষেত্রে আই লিগের ক্লাব থেকেও অফার আসে। তো ফাইনালি সিজন শেষ হবার পর মোহনবাগান যখন এদের সঙ্গে বসবে, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে তাদের কাছে কি অফার আছে, তারা কি করতে চাইছে। যদি প্লেয়ারকে মোহনবাগানের প্রয়োজন হয় ভীষণভাবে, বা মোহনবাগানের ফিউচার প্ল্যানিংয়ের সাথে যদি সেই প্লেয়ার থাকে, তাহলে তাকে রাখার জন্য মোহনবাগান চেষ্টা করবে। সেক্ষেত্রে কাউন্টার অফার করে, যে অফার তার কাছে আছে তার উপরে বেশি টাকা অফার করে তাকে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে নিতে পারে, নতুন করে চুক্তি করে নিতে পারে। একইভাবে বিদেশিদের সঙ্গেও বসবে। বিদেশিদের যদি কোনো অফার থাকে, তাদের যদি কোনো প্রবলেম থাকে, কেউ যদি ছাড়ার কথা ভাবে, তাহলে
তাকে কনভিন্স করা, যদি তাকে রাখতেই হয় তাকে কি করলে বা কিভাবে তাকে রাখা যায় সেইটা নিয়ে আলোচনা করা। এবং এইখানে একটা মজার বিষয় লুকিয়ে আছে। ধরুন আপনি ধরে নিলেন, আমরা যেটা ভাবছি যে আমাদের এখন একজন সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে, আমাদের ডিফেন্সে কোনো প্লেয়ার প্রয়োজন নেই, অ্যাটাকেও সেইভাবে স্ট্রাইকারের কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি কোনো প্লেয়ার ছেড়ে চলে যেতে চায় তখন তো তার জায়গায় আবার একটা প্লেয়ার আনার ব্যাপার চলে আসবে। এবং গত বছর আনোয়ার কেস্টার পর কোনো প্লেয়ারই সিকিওর নয়, কে কাকে কখন নিয়ে চলে যাবে, কন্ট্রাক্ট ব্রিচ করে ভেঙে নিয়ে চলে যাবে, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আছে। তাই মোহনবাগানের যে দল গঠন শুরু হয়ে গেছে এবং কিছু জায়গা থেকে শুনছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই খবরটা পুরোপুরি ভুয়ো খবর। মোহনবাগান প্রাথমিকভাবে কোচের সঙ্গে কথা বলে যেটা বুঝেছে যে এই টিমে কোন ধরনের প্লেয়ার ইনপুট করতে হবে, তো সেই ধরনের অ্যাভেলেবেল প্লেয়ার বা যা যা চয়েস আছে তাদের মধ্যে প্লেয়ারদেরকে কন্ট্যাক্ট করে রাখছে মোহনবাগান, তাদের এজেন্টদের সঙ্গে একটা প্রাথমিক লেভেলের কথা বলে রাখছে, কারণ তারা কোনো না কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, সেখানে তারা খেলছে, সেখানেও তাদের লিগ শেষ হয়নি, তো কথাবার্তাটা প্লেয়ারদের সঙ্গে ডাইরেক্ট হয় না, হয় এজেন্টদের সঙ্গে। এজেন্টরা তারপর যখন তাদের লিগ শেষ হয় তখন তাদেরকে বলে যে তোমার এরম এরম অফার আছে, এই অফারটা ভালো মনে হচ্ছে, তুমি এখানে যেতে পারো। আর এজেন্টদের একটা বড় ইন্টারেস্ট থাকে, কারণ প্রত্যেকবার যখন প্লেয়াররা ট্রান্সফার হয় তাদের যে ট্রান্সফার ফি বা যে টাকাটা পায়, জয়েনিং বোনাস পায়, তার একটা পার্সেন্টেজ কিন্তু এই এজেন্টরা পায়। তো বড় ক্লাব থেকে বেশি টাকার অফার হলে এজেন্টদেরও লাভ হয়। আবার কিছু ক্লাব ডাইরেক্টলি এজেন্টদের আন্ডার টেবিল অফার করেও বসে কিছু ক্ষেত্রে, যে তুমি এই প্লেয়ারটাকে যদি আমার টিমে এনে দিতে পারো, ওখান থেকে তুমি যা পাবে, তাছাড়া আমি এক্সট্রা তোমাকে এই টাকা বোনাস হিসেবে দেবো, এইরকম ব্যাপার স্যাপারও থাকে। এবং সব মিলিয়ে এই ফাইনাল ডিসিশান দেওয়ার জন্যই বা নেওয়ার জন্যই কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোটা অতটা বড় থাকে, এবং কথাবার্তা, প্রি কন্ট্রাক্ট, হেন তেন যাই হোক না কেন, ফাইনাল ডিসিশনটা বা ফাইনাল খেলাটা হয় ওই ট্রান্সফার টাইমটাতেই। এবার একটা মজার উদাহরণ দিই আপনাকে। ধরুন মলিনা স্পেনের ন্যাশনাল টিমেরই একটা কোচিংয়ের অফার পেয়ে গেল, তাহলে তো নিশ্চয়ই মলিনা মোহনবাগানে থাকবেন না, তিনি তখন স্পেনের কোচিং করাতে চলে যাবেন। সেটা যদি হয় তখন নতুন যে কোচ আসবে সেই কোচ বলবে আমি এই প্লেয়ারদের নিয়ে খেলবো না, আমার প্লেয়িং স্টাইল অন্যরকম, এখানে এই প্লেয়াররা ম্যাচ করছে না, আমার পুরো নতুন টিম করতে হবে। তো তখন এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া আর আগস্ট মাস থেকে পর্যন্ত চলা এই যে ট্রান্সফার আপডেট, জল্পনা, এ আসছে ও আসছে, কোনোটারই কোনো ভ্যালিডিটি থাকবে না। মাঝখান থেকে কিছু লোক ওই ঘোলা জলে মাছ ধরার মতো দুমদাম কয়েকটা ট্রান্সফার নিউজ দিয়ে প্রচুর ভিউ নিয়ে বেরিয়ে চলে যাবে। আর ট্রান্সফার নিউজ দেওয়ার একটা মজা আছে। ধরুন আমি আপনাকে বললাম যে মেসি মোহনবাগানে খেলবে, ঠিকঠাক হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, ফাইনাল লেভেলের কথাবার্তা হয়ে গেছে, যার সিজন শেষ হবে মেসি মোহনবাগানে জয়েন করবে। এবার যখন দেখলেন যে মেসি জয়েন করলো না, আপনারা তো আমাকে গালিগালাজ করবেন, আপনি বলেছিলেন মেসি জয়েন করবেন, যত সব ফালতু খবর আপনার, তখন আবার ডিফেন্ড করার সুন্দর জায়গা আছে। আমি বলে দিলাম যে দেখুন, মেসি না ভারতবর্ষের গরুমে খেলতে চাইছে না, ও প্রথমে ভেবেছিল খেলবে, কিন্তু ফাইনালি ও অনেক জায়গা থেকে ইনপুট পেয়েছে এই গরুমে ওর পক্ষে পারফর্ম করাটা সম্ভব নয়, প্লাস চোট আঘাত লেগে যেতে পারে, তাই মেসি খেলবে না। এবার আপনাদের পক্ষে তো সম্ভব নয় যে মেসির সঙ্গে ডাইরেক্ট কথা বলে, আচ্ছা দাদা আপনি কি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসে মোহনবাগানে যাবেন, আর হঠাৎ আপনার মনে হলো যে গরমের জন্য আপনাকে 2-3 জন বললো তাই আপনি ডিসিশান চেঞ্জ করলেন। এটা তো সাধারণ মানুষের পক্ষে জানাটা সম্ভব নয়। কিন্তু যারা বলছে তারা এইভাবে একটা কিছু এস্টাবলিশ করে দেবে যে না সব ঠিক ছিল, লাস্ট মোমেন্টে বলেছে, এবং আপনি সেটাকে ভেরিফাইও করতে পারবেন না। তাই আমি আপনাদের বলবো, ইউটিউবে নানা রকম খবর আসছে, বিভিন্ন সোর্স, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা রকম খবর বেরোচ্ছে, সেটা দেখুন, শুনুন, এনজয় করুন, এইটুকুনি। কোনো খবরের ওপর এক্ষুনি ভরসা করার কোনো দরকার নেই। আর কেন দরকার নেই তার ডিটেলসটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। মোহনবাগানের কিছু প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং হিসেবে বা প্ল্যানিংটাকে ফলপ্রসূ করার জন্য যে সমস্ত কাজগুলো এখন করার দরকার সেগুলো, মানে ধরুন আপনি একটা বাড়ি করবেন, জমি কিনবেন, তো আপনি 5-6টা জমি দেখে রেখেছেন, জমির মালিকদের সঙ্গে কথা বলে রেখেছেন, ভাই জমিটা কিনতে কত টাকা লাগবে, তুমি কততে লাস্ট দেবে, এই রকম কথাবার্তা বলে রেখেছেন। আপনি 5টা জমিও কিনবেন না, আপনি একটাই জমি কিনবেন, কিন্তু 5টা লোকেশানের ফেসিলিটি কি, ডিসঅ্যাডভান্টেজ কি, সেগুলো জেনে রাখছেন। তো এখন কাজটা সেই রকমই হচ্ছে। ফাইনাল ডিসিশান আপনারা সবই জানতে পারবেন আগস্ট মাসের আশেপাশে, বা ওই যখন থেকে ট্রান্সফার উইন্ডোটা শুরু হবে, আগস্ট মাসে তো শেষ হয়ে যাবে, আগস্ট মাসের আশেপাশে নয়, তার আগে থেকে আস্তে আস্তে জানতে শুরু করবে। এবং যেটা সবার প্রথমে হবে সেটা মলিনার কন্ট্রাক্ট এক্সটেনশনটাই সবার প্রথমে খবর আসবে। তারপর যে খবরগুলো আসছে সেগুলোর ওপর কিছুটা হলেও
আপনি ভরসা করতে পারেন, সেটা কোন সোর্স থেকে পাচ্ছেন, কোন চ্যানেল থেকে পাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। আমি যেখান থেকে ছোটোখাটো খবরগুলো পাই সেখানে আমি ট্রান্সফার আপডেট নিয়ে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিল যে হ্যাঁ ইউটিউব যারা বানাচ্ছে বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা তারা জানে অ্যাকচুয়ালি যে মোহনবাগানে কোন কোন প্লেয়ার আসতে পারে, কিন্তু মলিনা জানেন না এখনও, মলিনা হয়তো পরে জানবেন। তো এর বেশি কিছু বলার নেই, আপনারা আশা করি বুঝতে পারলেন এই ভিডিও থেকে কি ব্যাপারটা, আসল ব্যাপারটা কোথায়। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।